আলোচনায় এসেছিলাম। আমাদের চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যেই হৃদয়ে যে বেদনা বিধুর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে আমরা আজকে মিটিংয়ে এসেছি। এরপর আমরা অতিরিক্ত আর কোনো জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে প্রধান যে বিষয়টা, যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলে অভিহিত করেছেন। এটাকে আমরা স্ট্রিক্টলি বলেছি এবং সকল উপস্থিত সদস্যবৃন্দ সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন, যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল। হামলা চালিয়ে এক পক্ষের অর্থাৎ সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে, খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে। কাজেই এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদার দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে, যে কারা সেখানে ওখানে গেট ভেঙে, বাউন্ডারি ভেঙে, সীমানা প্রাচীর ভেঙে কারা ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে। কাজে সেক্ষেত্রে আমাদের জোরালো সর্বপ্রথম দাবি ছিল, দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতিবিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই সেটার জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ওনারা কোনোভাবেই কাল বিলম্ব করবেন না এবং কোন অপরাধী ছাড় পাবে না। আমরা তাদের এই আশ্বাসের উপর আমরা আস্থা রাখতে চাই। সেই সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে যে এখন মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সবকিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সবকিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে। সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। তবে সেখানে ইজতেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় 7 বছর ধরে ইজতেমার মাঠ সারা বছর পরিচালিত হয়, শুধুমাত্র তাদের সাতপন্থীদেরকে ইজতেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে 4-5 দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইজতেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে আলেমুল আমাদের কাছে মাঠ হস্তান্তর হয়। সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে, কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইজতেমার কাজে ব্যবহার হয়ে থাকে। তো সেই সকল সামানাপত্রগুলো সেখানে পাহারাদারি করার জন্য, সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে। সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেভাবে কাজ করতে হয়, ইজতেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে, বিপুল আয়োজন, সেই যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন। সেই সাথে আমাদের জোরালো একটা দাবি, সেটা হলো এই যে উপর্যুপরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে, বরং বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গত 2 দিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের, রাষ্ট্রের প্রতিটি এজেন্সি, সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং, আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে, দাবি দাওয়া যাই থাকে সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। এবং আজকে সকাল 11টা এবং 12টায়
পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল ষষ্ঠ উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে, বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে। এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসরাত আব্দুল্লাহর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল টাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল, বৈঠকরত ছিল। ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে ছাত্রদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে প্রবেশ না করে ইজতেমা মাঠে। কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে, সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসাবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনের কাজ। কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5,000 মানুষকে মারাত্মক আহত করেছিল, কয়েকজন ব্যক্তিকে তারা সেখানে তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা। কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে সেটা আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে। প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে। তাদের চারজন ভাই শহীদ হয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে, আর আহতের সংখ্যা তো অগণিত। এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান অভিমুখে দেশব্যাপী সারা দেশ থেকে লং মার্চ হবে। এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো, সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি। তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি।